শিক্ষার্থীর পঞ্জি বা হচ্ছে ফলো আপ অ্যাক্টিভিটিস আর মেনটেনেন্স অফ স্টুডেন্ট প্রোফাইল রিপোর্টিং প্রোগ্রেস। ফলো আপ অ্যাক্টিভিটিস এর মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে স্টুডেন্ট প্রোফাইল, মানে ধারাবাহিকভাবে শিক্ষার্থী সম্পর্কীয় তথ্য সংগ্রহকরণ। স্টুডেন্ট প্রোফাইল বা শিক্ষার্থীর পঞ্জি বা ধারাবাহিকভাবে শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করা হয়। স্টুডেন্ট প্রোফাইলে শুধু বৌদ্ধিক বিকাশ সংক্রান্ত তথ্য নয়, অন্যান্য প্রয়োজনীয় তথ্য যেমন তার আগ্রহের বিকাশ, বিদ্যালয়ের কর্মসূচিতে শিক্ষার্থীর অংশগ্রহণ প্রভৃতিও থাকে। মূল্যায়নের পূর্ব শর্ত হলো যাকে মূল্যায়ন করা হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীদের ভালোভাবে জানা। শিশু কী ধরনের সামাজিক পরিবেশে জন্মগ্রহণ করেছে, বসবাস করেছে, শিশু কী ধরনের বুদ্ধি, প্রবণতা, আগ্রহ ইত্যাদি মানসিক বৈশিষ্ট্যের অধিকারী, শিশুর বাড়ির অর্থনৈতিক অবস্থা কীরকম ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করা একান্ত প্রয়োজন। এক কথায় শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক অবস্থা সম্পর্কে নির্দেশকের স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। চাইল্ড প্রোফাইল তৈরি করার জন্য কতগুলি নিয়মাবলী মানতে হবে। সেগুলি হলো, চাইল্ড প্রোফাইলে প্রতিটি শিশুর বিষয়ে সামগ্রিক পরিচিতি থাকবে এবং তাদের অগ্রগতি কীরমভাবে হচ্ছে ডে বাই ডে সেটাকেও লক্ষ্য রাখতে হবে এবং তথ্যসূত্রটা সংরক্ষণ করতে হবে। প্রতিটি শিশুর জন্য একটি করে চাইল্ড প্রোফাইল থাকবে এবং এটি বিদ্যালয়েই থাকবে। প্রতিটি শিশুর জন্য একটি করে চাইল্ড প্রোফাইল থাকবে এবং এটি বিদ্যালয়েই থাকবে। 2, চাইল্ড প্রোফাইলে 3টি ভাগ থাকবে, যথা 1 হচ্ছে শিশুর ব্যক্তিগত তথ্য, 2 হচ্ছে বিষয়ভিত্তিক দক্ষতা নির্ণয়, বাংলা, গণিত, ইংরাজি, পরিবেশ ইত্যাদি, 3 হচ্ছে ব্যক্তিগত ও সামাজিক দক্ষতা সংক্রান্ত তথ্য। তাহলে চাইল্ড প্রোফাইলে 3টি ভাগ থাকবে, যেমন হচ্ছে শিশুর ব্যক্তিগত তথ্য, 2 হচ্ছে বিষয়ভিত্তিক দক্ষতা নির্ণয়, যেমন হচ্ছে বাংলা, গণিত, ইংরাজি, আমাদের পরিবেশ ইত্যাদি, আর 3 হচ্ছে ব্যক্তিগত ও সামাজিক দক্ষতা সংক্রান্ত তথ্য। 3 হচ্ছে শিশুর সামর্থ্য নির্ধারক পদ্ধতি অনুযায়ী কোন স্তরে আছে সে সম্পর্কে লিখতে হবে। যেমন কেউ বাংলায় রয়েছে বর্ণ স্তরে, শব্দ স্তরে, গণিতে রয়েছে সংখ্যা চেনার স্তরে, কম বেশি স্তরে, ইংরাজিতে রয়েছে বর্ণ স্তরে, পরিবেশ পরিচিতি সম্পর্কে রয়েছে বলতে পারা, ধাতুর পার্থক্য ইত্যাদি স্তরে, সেই স্তরটা লিখে দিতে হবে। তাহলে শিক্ষার্থীর প্রোফাইল বা শিক্ষার্থীর সম্পর্কিত তথ্য বা শিক্ষার্থী পঞ্জি অর্থাৎ স্টুডেন্ট প্রোফাইল, সেখানে লিখতে হবে সেগুলি হচ্ছে, 1 হচ্ছে সাধারণ তথ্য, জেনারেল ইনফরমেশন বা সাধারণ তথ্য বা শিক্ষার্থীর সম্পর্কিত তথ্য, মানে শিশুর ব্যক্তিগত তথ্য। এখানে নির্দেশক শিক্ষার্থীর নাম, ঠিকানা, জন্মস্থান, জন্ম তারিখ, ধর্ম ইত্যাদি সম্পর্কে জানবেন। এছাড়া শিক্ষার্থীর পারিবারিক অবস্থা সম্পর্কে জানার জন্য তার পিতামাতার নাম, বয়স, জন্মস্থান, দৈহিক, মানসিক স্বাস্থ্য, শিক্ষাগত যোগ্যতা, আর্থসামাজিক অবস্থা, বিবাহিত জীবন, শিক্ষার্থীর ভাই বোন কতজন, তাদের বয়স, তাদের লেখাপড়া ইত্যাদি সম্পর্কিত তথ্য জানবেন। সেই সঙ্গে শিক্ষার্থীর জন্ম কীভাবে হয়েছে, স্বাভাবিক পদ্ধতিতে হয়েছে কিনা, কৃত্রিম ব্যবস্থা গ্রহণ করতে হয়েছিল কিনা, সে সময় তার মায়ের অবস্থা কীরকম ছিল, শিক্ষার্থী কোনো রকম আঘাত পেয়েছিল কিনা গর্ভবতী অবস্থায়, এ সম্পর্কিত তথ্য জানা দরকার। 2 হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য বা হেলথ ডেটা বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য। শিক্ষার্থীর দৈহিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত, অর্থাৎ শিক্ষার্থী কোনোদিন কোনো কঠিন রোগে আক্রান্ত হয়েছে কিনা সেইটা দেখতে হবে। হেলথ ডেটা, কঠিন রোগে আক্রান্ত হয়েছে কিনা, বর্তমানে শিক্ষার্থীর দৈহিক স্বাস্থ্য কীরকম, তার দৃষ্টিশক্তি, বাচনভঙ্গি, শব্দ শ্রবণ শক্তি ইত্যাদি জানতে হবে। তার কোনো দৈহিক ত্রুটি আছে কিনা সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীর কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সে সম্পর্কে বিশদে তথ্য সংগ্রহ করা দরকার। 3 হচ্ছে মানসিক দিক সম্পর্কিত তথ্য বা সাইকোলজিক্যাল ডেটা। তাহলে 1 হচ্ছে জেনারেল ইনফরমেশন, 2 হচ্ছে হেলথ ডেটা, 3 হচ্ছে সাইকোলজিক্যাল ডেটা। মূল্যায়নের কার্য শুরু করার আগে শিক্ষার্থীর মানসিক দিক সম্পর্কে তথ্য জানা দরকার। যেমন হচ্ছে শিক্ষার্থী মানসিক দিক থেকে সুস্থ কিনা, অসুস্থ হলে অসুস্থতার স্বরূপ, লক্ষণ, কী ধরনের চিকিৎসা চলছে সেটাও লিখে রাখতে হবে। এছাড়া শিক্ষার্থী স্বাভাবিক হলে তার মেজাজ, বুদ্ধি, প্রবণতা, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস সম্পর্কে ধারণা ইত্যাদি লিখে রাখতে হবে। তাহলে মেজাজ, বুদ্ধি, প্রবণতা, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, বিশ্বাস সম্পর্কে ধারণা লিখতে হবে। আর শিক্ষার্থীর পারদর্শিতা সম্পর্কিত তথ্য বা এডুকেশনাল অ্যাচিভমেন্ট রিলেটেড ডেটা, সেখানে শিক্ষার্থীকে কোনো রকম সহায়তা দানের আগে শিক্ষাগত দিক সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে হবে। শিক্ষার্থী কোন শ্রেণীতে পড়ে, পূর্ববর্তী পরীক্ষাগুলিতে সে কীরকম ফলাফল করেছে, তার শিক্ষামূলক পারদর্শিতার স্তর কীরকম, বিভিন্ন বিষয়ে তার জ্ঞান কীরকম, কোনো বিষয়ে কোনো রকম দুর্বলতা আছে কিনা, কোনো দিন সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে কিনা, তার ভাষা এবং ভাষার ব্যবহার সম্পর্কিত তথ্য রাখতে হবে। প্রবণতা সম্পর্কিত তথ্য অর্থাৎ অ্যাপটিটিউড ডেটা। শিক্ষার্থী বিভিন্ন ধরনের কাজকর্মের প্রতি ঝোঁক থাকে, কোন কাজের প্রতি তার ঝোঁক আছে সেটাকে লিখে রাখতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমূলক প্রবণতা দেখা যায়, যান্ত্রিক প্রবণতা দেখা যায়, সংখ্যা নিয়ে কাজ করার প্রবণতা দেখা যায়, সেইটাকে লিখে রাখতে হবে। 6 হচ্ছে আগ্রহ সম্পর্কিত তথ্য, ডেটা রিলেটেড টু ইন্টারেস্ট। শিশু কোন বিষয়ে আগ্রহী আর কোন বিষয়ে আগ্রহী নয় সেইটা লিখে রাখতে হবে। শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং বৃত্তিমূলক সাফল্য অনেকাংশেই আগ্রহের ওপর নির্ভরশীল। 7 হচ্ছে
পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট ডেটা, ব্যক্তিগত সঙ্গতি সাধন সম্পর্কিত তথ্য। ব্যক্তিগত সঙ্গতি সাধন মানে পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট। এখানে হচ্ছে শিক্ষার্থীর পিতামাতা, ভাই বোন, পরিবারের অন্যান্য সদস্য ও বন্ধুবান্ধবদের সঙ্গে শিক্ষার্থীর ব্যক্তিগত প্রক্ষোভিক মানে ইমোশনাল এবং সামাজিক সম্পর্কের বিষয়টি লিখে রাখতে হবে। ব্যক্তিগত সঙ্গতি সাধন মানে পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট ডেটা, এটা লিখে রাখতে হবে। যেমন পিতামাতা, ভাই বোন, পরিবারের অন্যান্য সদস্য ও বন্ধুবান্ধবদের সঙ্গে শিক্ষার্থীর ব্যক্তিগত ও প্রক্ষোভিক এবং সামাজিক সম্পর্কের বিষয়টি লিখে রাখতে হবে। শিক্ষার্থী পরিবারের সদস্যদের সঙ্গে কীরকম ব্যবহার করে, পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে কিনা, বন্ধুবান্ধবদের সংখ্যা কত, তাদের সঙ্গে শিক্ষার্থীর মেলামেশার ধরন কেমন, শিক্ষার্থী পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক কাজকর্মে কীভাবে অংশগ্রহণ করছে সেদিকটাও লিখে রাখতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত তথ্য, ডেটা রিলেটেড টু ফিউচার প্ল্যান। ডেটা রিলেটেড টু ফিউচার প্ল্যান মানে শিক্ষার্থীর ভবিষ্যৎমূলক শিক্ষা পরিকল্পনা সম্পর্কে লিখে রাখতে হবে। তার কী আকাঙ্ক্ষা রয়েছে, সে কী হতে চায় সেটা লিখতে হবে। 9 হচ্ছে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সোশিও ইকোনমিক কন্ডিশন অফ ফ্যামিলি। পরিবারের আর্থসামাজিক অবস্থা, শিশুর বিকাশে তার পরিবারের প্রভাব নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। শিশু বা শিক্ষার্থীকে ভালোভাবে জানতে হলে তার অর্থনৈতিক, সামাজিক, কৃষ্টিমূলক মানে তথ্যটা সংগ্রহ করতে হবে। 10 হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলীতে সে কীরকমভাবে অংশগ্রহণ করে সেটাও জানতে হবে। ব্যক্তিগত সম্পর্কিত তথ্য, তার ধৈর্য, ভাবাবেগ, সামাজিকতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অন্যান্য ছাত্রদের প্রতি আচরণ ইত্যাদি লিখে রাখতে হবে। তথ্য সংগ্রহে সাবধানতা। তথ্য সংগ্রহে সাবধানতা, যে পরিমাপক দ্বারা তথ্যগুলি সংগ্রহ করা হচ্ছে তার যথার্থতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। যে পরিমাপক দ্বারা তথ্য সংগ্রহ করা হচ্ছে তার যথার্থতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। 2, সংগ্রহকারী ব্যক্তিগত বৈশিষ্ট্য যেন তথ্য সংগ্রহে প্রভাব বিস্তার না করে সেদিকে অবশ্যই সজাগ থাকতে হবে। সংগ্রহকারীর ব্যক্তিগত বৈশিষ্ট্য যেন তথ্য সংগ্রহে কোনো এফেক্ট না ফেলে সেটা লক্ষ্য রাখতে হবে। 3, তথ্যের আভ্যন্তরীণ নির্ভরযোগ্যতা এবং যে পরিমাপগুলি তথ্যগুলি সংগ্রহ করা হচ্ছে তার নির্ভরযোগ্যতা থাকতে হবে। তথ্য সংগ্রাহকের আভ্যন্তরীণ নির্ভরযোগ্যতা থাকতে হবে। 4 হচ্ছে পিতামাতা এবং অন্যান্য ভাই বোন, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। শিক্ষার্থী সম্পর্কিত তথ্যের প্রয়োজনীয়তা, এই যে স্টুডেন্ট প্রোফাইল বা যেটাকে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট বলা যেতে পারে, এই পোর্টফোলিও অ্যাসেসমেন্টের প্রয়োজনীয়তা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দুর্বলতা নির্ণয় ও প্রতিকারের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণে এই শিক্ষার্থীর প্রোফাইল খুব সাহায্য করবে। শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয় ও তার প্রতিকারের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণে শিক্ষার্থীর প্রোফাইল বিশেষ করে সাহায্য করবে। প্রধান শিক্ষকের নিকটও শিক্ষার্থীর প্রোফাইল যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রধান শিক্ষকের কাছেও শিক্ষার্থীর যে প্রোফাইল সংরক্ষণ করা সেটার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। কোনো শিক্ষার্থী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে শিক্ষার্থী সম্পর্কে বিশদভাবে জ্ঞান দরকার। শিক্ষার্থীকে জানা তার সম্পূর্ণরূপে তথ্য প্রোফাইল থেকে পাওয়া যায়। 4 হচ্ছে শিক্ষার্থীর প্রোফাইল বিষয়কে শিক্ষককেও নানাভাবে সাহায্য করে। শিক্ষার্থীর প্রোফাইল শিক্ষককেও সাহায্য করে, হেডমাস্টারকেও সাহায্য করে, তার সম্পর্কে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে। শিক্ষার্থীর দুর্বলতা, পাঠোন্নতির হার, সে কী গতিতে সে এগোচ্ছে, তার অগ্রগতি হচ্ছে সেটা লক্ষ্য রাখা। শিক্ষার্থীর প্রোফাইল থাকলে কোনো নির্দিষ্ট ছাত্রের সমস্ত তথ্য সম্পর্কে অবগত হওয়া যায়। সমস্যামূলক শিক্ষার্থীদের চিকিৎসার ক্ষেত্রে এই প্রোফাইল খুব সাহায্য করে। সমস্যামূলক শিক্ষার্থীদের চিকিৎসার ক্ষেত্রে এই প্রোফাইল খুব সাহায্য করে। প্রতিভাবান শিক্ষার্থীর অনুসন্ধানেও এই প্রোফাইলের পরিসংখ্যান খুব সাহায্য করে। প্রতিভাবান শিশুর সন্ধানেও এই প্রোফাইল সাহায্য করে। যেমন ধারণা মানচিত্রণ বা কনসেপ্ট ম্যাপিং। ধারণা মানচিত্রণ বা কনসেপ্ট ম্যাপিং এই অর্থপূর্ণ শিখনে সহায়তাকারী একটি আধুনিক শিক্ষণ কৌশল হলো ধারণা মানচিত্রণ বা কনসেপ্ট ম্যাপিং। অর্থপূর্ণ শিখনের ক্ষেত্রে একটি আধুনিক শিক্ষা কৌশল হলো ধারণা মানচিত্রায়ন বা কনসেপ্ট ম্যাপিং। অর্থপূর্ণ শিখন তত্ত্ব বা মিনিংফুল লার্নিং থিওরির ওপর ভিত্তি করে এই মানচিত্রায়ন প্রস্তুত করা হয়। জেডি নোভাক এই ধারণা মানচিত্রণ বা কনসেপ্ট ম্যাপিং এর কৌশলটি উদ্ভাবন করেন। জেডি নোভাক এর আবিষ্কর্তা। ধারণা মানচিত্রণ। ধারণা মানচিত্রণ হলো এক প্রকার নকশা যা বিভিন্ন প্রকার ধারণার মধ্যে অর্থপূর্ণ সম্পর্ক স্থাপন করে। শিক্ষার্থীর কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভে সহায়তা করে। ধারণার মানচিত্রে কোনো মূল ধারণা বা অনুমানকে নিয়ে গড়ে ওঠে। মূল ধারণা কীভাবে ছোট ছোট ধারণায় ভেঙে গিয়ে নির্দিষ্ট এককে পৌঁছানো যায়, তাদের পুনরায় একটি ধারণায় পরিণত করা যায়, এই প্রক্রিয়াকেই ধারণার মানচিত্র বা কনসেপ্ট ম্যাপিং বলা হয়। একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠবে এবং এটি হলো এক প্রকার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল টুল। এটা হচ্ছে এক ধরনের গ্রাফিক্যাল টুল। ধারণা মানচিত্রের শ্রেণীবিভাগ বা টাইপ অফ কনসেপ্ট ম্যাপিং। টাইপ অফ কনসেপ্ট ম্যাপিং। 1, স্পাইডার মানচিত্র বা স্পাইডার ম্যাপ। 1 হচ্ছে স্পাইডার মানচিত্র বা স্পাইডার ম্যাপ। 2 হচ্ছে হায়ারার্কিক্যাল বা ক্রোনোলজিক্যাল ম্যাপ। হায়ারার্কিক্যাল বা ক্রোনোলজিক্যাল ম্যাপ অর্থাৎ কালানুক্রমিক বা সময় অনুক্রমিক মানচিত্র। 3 হচ্ছে ফ্লোচার্ট। 4 হচ্ছে পদ্ধতি মানচিত্র বা সিস্টেম ম্যাপ। 4 হচ্ছে পদ্ধতি মানচিত্র বা সিস্টেম ম্যাপ। শিক্ষায় ধারণা মানচিত্র ব্যবহারের সুবিধা। শিক্ষায় কনসেপ্ট ম্যাপিংয়ের সুবিধা।
শিক্ষার্থীদের ব্রেন স্টর্ম ঘটাতে এবং নতুন ধারণার উদ্ভাবন করতে সাহায্য করে। শিক্ষার্থীদের ব্রেন স্টর্মিং করতে এবং নতুন ধারণার উদ্ভাবন করতে সাহায্য করে। 2, এটি প্রাথমিকভাবে একটি দলগত পদ্ধতি। 3, এটি পরিকাঠামোগত সুবিধাযুক্ত ধারণা দেয়। দলগতভাবে কাজ করার ক্ষেত্রে খুবই কার্যকারী পদ্ধতি। ব্যক্তিগত কাজে অন্যান্য পদ্ধতি ব্যবহার করলেও দলগত কাজে এই ধারণা মানচিত্র বা কনসেপ্ট ম্যাপিং খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত কাজ নয়, দলগত কাজেই এটা অনেক বেশি যুক্তিযুক্ত। ধারণা নিয়ে বিশ্লেষণ করার পর একটি সামগ্রিক ধারণা তৈরি করতে পারে। কনসেপ্ট ম্যাপিং ধারণা নিয়ে বিশ্লেষণ করার পর সামগ্রিক ধারণা তৈরি করতে পারে। ধারণার মানচিত্রে ধারণাগুলি যথার্থ বিশ্লেষণ ও একীকরণের জন্য কম্পিউটার প্রোগ্রামের সহায়তা নেওয়া যেতে পারে। ধারণার মানচিত্রে ধারণাগুলির যথার্থ বিশ্লেষণ এবং একীকরণের জন্য কম্পিউটার প্রোগ্রামের সহায়তা নেওয়া যেতে পারে। ধারণার মানচিত্র মূল ধারণা ও অন্যান্য তথ্যের মধ্যে অর্থপূর্ণ সংযোগ তৈরি করে। ধারণার মানচিত্র মূল ধারণা ও অন্যান্য তথ্যের মধ্যে অর্থপূর্ণ সংযোগ তৈরি করে। তথ্য অর্জনে শিক্ষার্থীদের সক্রিয় করে তোলে। তারপরে হচ্ছে ধারণা মানচিত্রে শিক্ষার্থীদের ভ্রান্ত ধারণা দূরীকরণে সহায়তা করে। শিক্ষার্থীদের ভুলগুলিকে তুলে ধরতে সাহায্য করে। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ধারণা মানচিত্রের মাধ্যমে মূল্যায়ন করা যায়। ধারণা মানচিত্রের মাধ্যমে একটি জটিল বিষয়বস্তু সহজ ও প্রণালীবদ্ধভাবে উপস্থাপন করা যায়। ধারণা মানচিত্র বিভিন্ন চিন্তা ও ধারণা তথ্যে স্পষ্ট ধারণা গঠনে সহায়তা করে। শিক্ষার্থীর পূর্ব ধারণার সঙ্গে নতুন ধারণার সমন্বয় ঘটায়। তবে 8 থেকে 10 জনকে নিয়ে দল গঠন করা যেতে পারে। এরপর প্রকল্পের উদ্দেশ্য নির্ণয় করা হয়। এক্ষেত্রে ব্রেন স্টর্মিং, কুইজ প্রভৃতির সাহায্য নেওয়া যেতে পারে। শিক্ষার্থীরা আলাদা আলাদা ফাইল তৈরি করতে পারবে, কম্পিউটারের সাহায্য নিতে পারবে, হাতে কলমে কাজগুলি করতে পারবে। প্রাথমিক স্তরে মানুষের পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ধারণা মানচিত্র ব্যবহার করা যায়। যেমন পঞ্চ ইন্দ্রিয়, সেখান থেকে 5টা ভাগ হবে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর পাশাপাশি লেখা থাকবে দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, স্বাদেন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয়। তো এইভাবে কনসেপ্ট ম্যাপিং বা করা যেতে পারে, ধারণা মানচিত্রায়ন করা যেতে পারে।